গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশ ভারত বৈঠক আজ কলকাতা দিল্লির অমতেই হয়নি তিস্তা চুক্তি। বর্তমান প্রেক্ষাপটে আশাবাদী বিশেষজ্ঞরা। খুচরা পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধিতে চলছে গণশুনানি। উৎপাদনে নতুন রেকর্ড, রাতে জাতীয় গ্রিডে যুক্ত 17,200 মেগাওয়াট। রামিচা ধর্ষণ হত্যায় 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর, দ্রুত বিচারের আশ্বাস। এবং ঈদ সামনে রেখে শেষ সময়ের ব্যস্ততায় সারা দেশের খামারিরা বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আজ কলকাতায় বৈঠক বসে বাংলাদেশ এবং ভারত। দুই দেশের 90তম যৌথ নদী কমিশনের বৈঠক এটি। 3 দিনের এই বৈঠক চলবে শনিবার পর্যন্ত। বৈঠকের ফাঁকে ফারাক্কায় নেমে গঙ্গা নদীর পানি পরিমাপ করবেন যৌথ প্রতিনিধি দল। শুক্রবার তারা ফিরে আসবেন কলকাতায়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। কলকাতা দিল্লির রাজনীতিকে ভিন্ন মতেই তিস্তা চুক্তি হয়নি বলে মনে করছেন অধিকাংশ মানুষ। তবে এ নিয়ে আশাবাদী বাংলাদেশের মানুষ। আর মমতার ক্ষমতা হারানোর সঙ্গেই ভারতের ঘরোয়া সমস্যা দূর হয়েছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মনোন্নয়নের চুক্তি তিস্তার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে বলেও আশা করছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হিমালয় থেকে উৎপন্ন হয়ে তিস্তা নদী ভারতের সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের অংশে ওই নদীর ওপর একাধিক বাঁধ তৈরি করা হয়েছে। তাই প্রতি বছর শুষ্ক মৌসুমে ওসব বাঁধে পানি ধরে রাখায় বাংলাদেশের অংশে তিস্তা শুকিয়ে যায়। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি বেড়ে যাবার সঙ্গে সঙ্গে সবগুলো ব্যারেজ খুলে দেওয়ায় হঠাৎ বন্যা ও নদী ভাঙন দেখা দেয়। তিস্তার পানি বণ্টন ইস্যু বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন অমীমাংসিত। সমাধানে 2011 সালে দুদেশে চুক্তি চূড়ান্ত করলেও গেল 1.5 দশকেও তা আলোর মুখ দেখেনি। তবে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে তিস্তা চুক্তি না হওয়ার কোনো অজুহাত আর ভারতের হাতে থাকলো না। এর আগে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তারা পানি দিতে চায়নি। তিস্তা পানি বণ্টন চুক্তি আমরা জানি, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য এটা ইতিবাচক দিক নিয়ে আসলেও আসতে পারে। পুরনো যে যুক্তিটা তারা দেখিয়েছিল, আমরা যেন স্ট্রংলি আমাদের সেই যুক্তিটা রিপ্রেজেন্ট করতে পারি যে তোমরা বলেছিলে, এখন তোমাদেরকে তোমাদের সেই ওয়াদা পূরণ করতে হবে। তারা দেখে যে তাদের ফেভারে রেখে দিলে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তখনই হয়তো বা তারা দিতে চাইবে। বিশ্লেষকদের মতে তিস্তা নিয়ে চীন ও ভারতের আগ্রহের মূল কারণ কৌশলগত। তবে দুদেশের স্বার্থ রক্ষায় এই চুক্তি জরুরি। 30 বছর মেয়াদী চুক্তি শেষ, সুতরাং কিভাবে পানির সমস্যার সমাধান করা যায় ভারতের সাথে এই বিষয়ে সিরিয়াস হওয়া দরকার আছে। বাংলাদেশের ব্যাপারে কৌশলগত যে অ্যালাইনমেন্ট বাংলাদেশের এই দক্ষিণ এশিয়াতে, এই অ্যালাইনমেন্টটাও তারা হয়তো একটা সন্দেহের চোখে দেখতে পারে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা অনুযায়ী পানির হিস্যা নিশ্চিত করা জরুরি। আমরা জানি যে মমতা ব্যানার্জি খানিকটা বাধা হয়ে দাঁড়িয়েছিল তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। ক্ষমতায় আসলে যেটা হয় যে তাদের জাতীয় স্বার্থ তারা দেখবে এবং বিজেপির যে কেন্দ্রীয় যে পলিসি আছে সেটা তারা বাস্তবায়ন করবে। ফলে আমরা এখনো বলতে পারছি না যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার কারণে আমরা তিস্তায় যে প্রকল্প সেটি হবে। আন্তর্জাতিক নদী হিসেবে যে পরিমাণ পানি ভারতের কাছ থেকে পাওয়ার কথা সেটিও নিশ্চিত করতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।
ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেয়া নতুন দাম প্রস্তাবের উপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। বিতরণ কোম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 25 থেকে 29% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সকালে রাজধানীর একটি মিলনায়তনে এই গণশুনানি শুরু হয়। আলাদা প্রস্তাবের বিতরণ কোম্পানিগুলোর জানিয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে। এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে খুচরো পর্যায়ে দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিপিডিপি, টেস্কো, বিপিডিসি, ওসোপাডিকো, নেস্কো ও পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রাজস্ব আয় এবং পরিচালনা ব্যয়ের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি 2008 থেকে 2024-25 সাল পর্যন্ত আমরা মধ্যে আমাদের অপারেটিং কস্ট হচ্ছে প্রায় 8.17%, যেটা ছিল 2008 সালে 15.14। গ্রাহকের জীবনযাত্রার মান বিবেচনায় লাইফলাইন শ্রেণীর গ্রাহকের অর্থাৎ 0 to 50 কিলোওয়াট পর্যন্ত ইউনিট পর্যন্ত আমরা এবং কৃষিকাজের গুরুত্ব বিবেচনায় উক্ত শ্রেণীর খুচরা ট্যারিফ আমরা অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছি। দেশে বিদ্যুৎ উৎপাদন নতুন রেকর্ড হয়েছে। গতকাল সকালে দেশের ইতিহাসে সর্বোচ্চ 17,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল 16,794 মেগাওয়াট, যা 2025 সালের 23 জুলাই অর্জিত হয়েছিল। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর দেশের বিদ্যুৎ ব্যবহারের সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গরমের মৌসুমে আবাসিক খাতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক লোড বৃদ্ধি পায়। দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের বড় অংশ আসে আবাসিক খাত থেকে। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপির কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করে বলেন, এই ঘটনায় দ্রুত বিচার হবে। এই জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। বিচার প্রক্রিয়া দ্রুত করতে পারলে বিচার ব্যবস্থা নিয়ে রামিসার বাবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। হামের উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে 1 এবং চাঁদপুরে 1 জন মারা গেছেন। এ নিয়ে সিলেটে হাম মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 32 জন। হাসপাতালে ভর্তি আছে 94 জন শিশু। পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ফিরতি বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট মিলবে দুপুর 2টা থেকে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ পাওয়া যাচ্ছে 31 মের ফিরতি যাত্রার টিকিট। এছাড়া 1 জুনের টিকিট 22 মে, 22 জুনের টিকিট 23 মে, 3 জুনের টিকিট 24 মে এবং 4 জুনের ফিরতি টিকিট যাত্রার 25 মে বিক্রি করা হবে। ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ব্রাহ্মণবাড়িয়ায় গরু খামারিরা ব্যস্ত সময় পার করছেন। খোল, ভুসি, খড় ও ঘাস খাইয়ে স্টেরয়েড বা ইনজেকশন মুক্ত সুস্থ সবল গরু প্রস্তুত করছেন তারা। বাজারে দেশি ও সংকর জাতের গরুর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার।
ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 1,92,000 গবাদি পশু, যা স্থানীয় চাহিদার তুলনায় প্রায় 40,000 বেশি। ইনজেকশন বা কৃত্রিম উপায় ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব পশু প্রস্তুত করা হয়েছে দাবি করছেন খামারিরা। এখানে প্রায় আমরা কুরবানির জন্য প্রায় 100 মতো গরু ছাড়ার জন্য প্রস্তুতি নিতেছি। মালিকের নির্দেশ, আমরা এই খাবারটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার উপরে নির্ভরশীল আমাদের খামারটা। আমরা আশা করি যে এবার বিক্রি করলে যে আমরা রেটটা আশা করতেছি, এই রেট যদি আমরা বিক্রি করতে পারি ভালো একটা প্রফিট আশা করি পাবো। পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে এবার জেলার বিভিন্ন হাটে 36টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেছি। তারা যেন কোনো রকমের স্টেরয়েড, ড্রাগ, গ্রোথ হরমোন যেগুলি জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত, এগুলি যেন তারা ব্যবহার না করে, সেই জন্য আমরা তাদের নিয়ে উঠান বৈঠক করেছি, লিফলেট বিতরণ করেছি এবং তাদেরকে প্রশিক্ষণও দিয়েছি। এদিকে ঝালকাঠিতে ঈদকে ঘিরে রাত দিন নেওয়া হচ্ছে বিক্রয়যোগ্য পশুর বাড়তি যত্ন। জেলার খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে দেশি, অস্ট্রেলিয়ান, হলস্টিন সহ বিভিন্ন জাতের গরু। এবার অবৈধ পথে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। বাইরের গরু কোরবানির সময় যদি না আসে তাহলে আমরা ক্ষুদ্র খামারিরা কিছু লাভবান হতে পারবো। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। এবার উপজেলার বিভিন্ন খামারে 10,000 গরু ও মহিষ মজুত রয়েছে। প্রকৃতির উপায়ে যেভাবে গরু লালন পালন করা হয় আমরা ওইভাবে গরু লালন পালন করি। আমাদের মেইন ফোকাসই থাকে ঘাস। এখানে সর্বনিম্ন আপনার 80,000 টাকা শুরু করে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত গরু আমাদের কালেকশনে আসে। গবাদি পশু স্বাস্থ্য সেবায় প্রাণী সম্পদ অধিদপ্তর স্থানীয় পর্যায়ে তৎপর রয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখন আমাদের এখানে যেমন এফএমডি এবং লাম্পি স্কিন রোগের একটা প্রাদুর্ভাব আছে, খামারিরা যেন তাদের গরুগুলোকে বাঁচিয়ে রাখতে পারে সেই হিসাবে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি। পরবর্তীতে নিয়মিতই আমরা খামার পরিদর্শন করছি, পাশাপাশি তাদেরকে আমরা চেষ্টা করছি কিভাবে পরামর্শ দিয়ে খাবারের সবকিছু দিয়ে কিভাবে সহযোগিতা করা যায়। সবকিছু ঠিক থাকলে এবার ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন খামারিরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহ ও নীলফামারীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতা ও পাইকারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লাখ টাকার নিচের দামে গরুর চাহিদা বেশি, এদিকে দাম কম, অপরদিকে খাজনা বেশি নেয়ার অভিযোগ খামারিদের। ঈদ ঘনিয়ে আসলে বাড়তে পারে দাম, বলছেন বিক্রেতারা। রুবায়েত বাপ্পি ও মাইনুল হকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহা সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় জমে উঠেছে পশুর হাট। নামি দামি বাহারি নামের পশু নজর কেড়েছে ক্রেতাদের। এদিকে পছন্দের পশু কিনতে হাটে ঘুরছেন ক্রেতারা। দেশি গরুর প্রতি নজর বেশি সবার। তাদের অভিযোগ এবার পশুর দাম একটু বেশি। গরু কিনতে আসছিলাম, গরু পছন্দ হয়, গরু ভালো, কিন্তু দাম হাতে নাগালের বাইরে। দামটা এখনো তারা একটু বেশি হাঁকাচ্ছে আর কি, যারা বিক্রি করতে আসছে। বাজার তো আপনার চড়া, মোটামুটি ভালো দাম আছে। গরুর বাজার এইবার অনেক চড়া। গরুর ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। তারা বলছেন পশু লালন পালনের খরচে পোষাচ্ছে না। বাজার তো দাম করে কাছে খারাপ, আর যারা কিনবে ওর কাছে বেশি নাকি এরকম কইতাছে। এটা দাম চাইতেছে আপনার 250, দাম হইতেছে 190, 180 দাম হইতেছে আর কি। আমরা যেরকম আশা করছিলাম যে বাজার ওরকম বাজার গরুর বাজারটা নেই, বাজার খুবই নরম বাজার। অন্যদিকে নীলফামারীর ঐতিহ্যবাহী বসু নিয়ে জমে উঠেছে পশুর হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা গরু নিয়ে এসেছে হাটে। একদিকে গরুর দাম কম, অপরদিকে খাজনা বেশি নেয়ার অভিযোগ খামারিদের। অনেকেই দাম না পেয়ে গরু ফিরে নিয়ে যাচ্ছেন। গরু প্রতি 15-20 হাজার নাই, খামার করছি, খামার বহু টাকা লস। বেচা কিনা খুব একটা ভালো না, খারাপ, দাম কম বলতেছে। যাই কিনে নেছে আমার খরচা হচ্ছে 600, আর যা নেছে বিক্রি করছে আমার কিন্তু পোষায় না। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও পছন্দমতো পশু ক্রয় বিক্রয়ের কোরবানির হাটে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, কুরবানির পশুর হাটের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মিলন খন্দকার। মিলন, বেচাকেনা কেমন দেখছেন হাটে, আর বিক্রেতারাই কি বলছেন জানাবেন।
দর্শক সাময়িক বিদ্যুৎ গোলযোগের কারণে আমরা লাইনটা বিচ্যুত হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি আমাদের সহকর্মীকে আবার পুনরায় সংযুক্ত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমরা আবার পরে লাইভটাতে কানেক্ট করার জন্য চেষ্টা করছি। যেমনটা বলছিলেন, কিন্তু আসলে কুষ্টিয়ার গরুর চাহিদা কিন্তু সারা দেশে রয়েছে। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় জমে উঠেছে পশু হাট। তবে গোখাদ্যর দাম বেশি থাকায় গত বছরের চেয়ে এবছর গরু বিক্রয়ে লোকসান হতে পারে, এমনটাই বলছেন কুষ্টিয়ার গরু লালন পালন করা কৃষক ও খামারিরা। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে এবছর কিন্তু কুষ্টিয়া জেলায় 30 থেকে 35টি তো বড় পশু হাট বসেছে। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য কুষ্টিয়া জেলায় এবার ছোট বড় খামার দিয়ে 20,000 খামারে 2 লক্ষাধিক পশু কিন্তু কুরবানির জন্য প্রস্তুতি করা হয়েছে। আরেকটি বিষয় আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, হাটের নিরাপত্তার ব্যবস্থার জন্য কিন্তু প্রশাসনের কঠোরভাবে নিরাপত্তা নেওয়া হয়েছে এবং হাট মালিকের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর হাটের ভিতরে যারা দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব ব্যাপারী এবং গরু ক্রয় করার জন্য যারা আসছে, তারা যেন কোনোভাবে যেন প্রতারিত না হয় এবং টাকা পয়সা নিয়ে কোনো যেন ঝামেলায় না জড়ায়, এই জন্য কিন্তু এই হাটে কিন্তু বসানো হয়েছে চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা। আমি এখন যে হাটটিতে আছি, এই হাট কুষ্টিয়ার পুরাদহ বড় আলচারায় কিন্তু এই হাট বসেছে। আর মাত্র কিন্তু ঈদের কয়েকদিন আছে, তো এই হাটের পরেই কিন্তু আর কয়েকটি হাট আর কি বসবে। আর জাল টাকা ধরার জন্য যে মেশিন, এই মেশিন কিন্তু এই হাটে শনাক্ত করার জন্য বসানো হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে গরুর হাটের সর্বশেষ সংবাদ। আসাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। কোস্টগার্ডের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনী। বাগেরহাটের মংলা উপজেলায় সুন্দরবনের নন্দাবালা খাল এলাকায় কোস্টগার্ডের কাছে দস্যু বাহিনীর প্রধান সহ মোট 7 জন আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে 3টি দেশীয় 1 নালা বন্দুক, 2টি পাইপগান, 25 রাউন্ড তাজা কার্তুজ ও 3 রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম বলেন, যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। কুরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। অন্যদিকে যশোরের সারসার কামারপাড়ায় এখনও জমে ওঠেনি বেচাকেনা। মোহাম্মদ শামসুল ইসলাম সামু ও শিশির কুমার সরকারের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টুংটাং শব্দই বলে দিচ্ছে কামারপাড়ার ব্যস্ততা। দিনাজপুরের ঘোড়াঘাটে দিনরাত চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো ঘোড়াঘাটের কামার পট্টিগুলো কয়লা ধোয়া, গনগনে লাল লোহা আর হাতুড়ি পেটানোর শব্দে মুখরিত হয়ে উঠেছে। খুব ব্যস্ত, খাবারও সময় পাচ্ছে না। সবকিছু পাওয়া যাবে এখানে। এদিকে যশোরের শার্শায় অলস সময় পার করছেন কোরবানির কাজে ব্যবহৃত ছুরি কোপা তৈরিকারক কামার ও বিক্রেতারা। ঈদের কোনো প্রভাব এখনো পড়েনি কামারপাড়ায়, তবে খুব দ্রুত বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতি কোনো বছরই বেচা কিনা নেই। আমরা এখন বেকারই বসে আছি, কোনো কাজ কাম কিচ্ছু, কর্মচারী কোনো বেতনও দিতে পারছি। আর তো বেশি বাকি নেই, কয়েকদিন বাকি। 12, 14, 15, 16, 18 খুলে যদি আমাদের বেচা কিনা না হয় তাহলে আমরা বেচবো কখন? আধুনিক যন্ত্রাংশের প্রভাবে হাতে তৈরি কামার শিল্পে দুর্দিন চললেও ঈদুল আজহায় আবারও জমে উঠতে শুরু করবে বলে আশা কামারিদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারিতে চরম অনিশ্চয়তায় পড়ল তেহরান ওয়াশিংটন আলোচনা।
ইরান বলছে নতুন করে হামলা হলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বাইরেও, আর এই উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। 2 দিন পতনের পর আবার বেড়েছে তেলের দাম। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলেও সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন এক অনিশ্চিত সীমারেখায় দাঁড়িয়ে আছে, যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে সমঝোতা হবে, নয়তো আবারও ইরানের ওপর হামলা শুরু হতে পারে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফের হামলা চালানোর বিষয়ে তার ঘোষণার পর পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানও। দেশটি বলছে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে যুদ্ধ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং তেল সরবরাহকে ঘিরে অনিশ্চয়তার কারণে টানা 2 দিনের পতনের পর আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম 81 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $105.83 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 97 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $99.23 লেনদেন হয়। এদিকে কিউবাকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বিমানবাহী রণতরী USS নিমিটস সহ একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে ওয়াশিংটন। একই সময়ে সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণা করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশ ভারত বৈঠক আজ। কলকাতা দিল্লির অমতেই হয়নি তিস্তা চুক্তি। বর্তমান প্রেক্ষাপটে আশাবাদী বিশেষজ্ঞরা। খুচরা পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি চলছে। গণশুনানি। উৎপাদনে নতুন রেকর্ড। রাতে জাতীয় গ্রিডে যুক্ত 17,200 মেগাওয়াট। রামিচা ধর্ষণ হত্যায় 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। আইনমন্ত্রীর দ্রুত বিচারের আশ্বাস। এবং ঈদ সামনে রেখে শেষ সময়ে ব্যস্ততায় সারা দেশের খামারিরা বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।